নমস্কার বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। আচ্ছা, আজকে আমরা নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার নিয়ে কথা বলব। তো স্থানাঙ্ক জ্যামিতির আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে অধ্যায় 20। অধ্যায় 20 নিয়ে আলোচনা করব। এর আগে দুটো চ্যাপ্টারে আমরা কি কি শিখেছি, অর্থাৎ অধ্যায় 4 আর অধ্যায় 19-এ। 4-এ শিখেছি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করার ফর্মুলা, যেটা এই চ্যাপ্টারে লাগবে আবার। আর 19-এ শিখেছি দুটো বিন্দুকে যোগ করলে যে রেখাটা পাই, তাদেরকে কোনো একটা বিন্দু কি অনুপাতে বিভক্ত করে সেটা যদি জানা থাকে তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করতে হবে। আচ্ছা, তো 20 অধ্যায়ে কি শিখবো? 20 অধ্যায়ে শিখবো আমরা এটা, ধরো কোনো একটা ত্রিভুজ আছে, ABC নাম দিচ্ছি আমরা, ঠিক? এ বিন্দু স্থানাঙ্ক আমাদের জানা থাকছে x1 y1 ধরে নিচ্ছি আমরা, x2 y2 আর x3 y3। তো যদি আমরা একটা ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক জানতে পারি তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি করবে, তো সেটা বলার জন্য আমরা করতে পারি অন্যভাবেও, কিন্তু এখানে যেটা বলছে এই তিনটা বিন্দু শীর্ষবিন্দু যখন একটা ত্রিভুজের জানা থাকবে তখন তার ক্ষেত্রফল কি করে বের করতে হবে। সূত্র কি বলছে? সূত্র বলছে হাফ দ্বিতীয় বন্ধনী কি আসবে, x1 ইন্টু পরের দুটো y বিয়োগ, যেটা x নিয়েছি তার x বাদে পরের দুটো বিন্দু y বিয়োগ y2 মাইনাস y3 প্লাস সিমিলারলি এবার x2 কে নেব পরের দুটো y মানে y3 মাইনাস y1 y3 মাইনাস y1 প্লাস x3 কে নেব y1 মাইনাস y2 y1 মাইনাস y2 दोनों से बराबर। ব্যাস এটাই হলো কি ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র যখন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আমাদের জানা আছে। ঠিক, তাহলে এটা হচ্ছে মেন বেসিক জিনিস। এই চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে কি না, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি জানা থাকে তাহলে আমরা তার ক্ষেত্রফল কি করে বের করব। ক্ষেত্রফলে কি x1 ইনটু পরের দুটো y বিয়োগ y2 মাইনাস y, x2 ইনটু পরের দুটো y বিয়োগ y3 মাইনাস y, আর x3 ইনটু পরের দুটো y বিয়োগ মানে y1 মাইনাস y। স্যার যদি আমরা এখানে x কে বাইরে রেখে ভিতরে x কে বাইরে না রেখে ভিতরে ঢোকাই, y কে যদি বাইরে রাখি তাহলে কি হবে? তাহলেও হবে, সেম ব্যাপার। এখানে x1 x2 x3 এর পরিবর্তে y1 y2 y3 চলে আসবে, এখানে y এর পরিবর্তে x এ চলে আসবে। এবার যদি আমরা একটা অঙ্কন, জাস্ট এই কনসেপ্টের উপর একটা অঙ্কন, তোমরা তোমাদের বইতে দেখবে কোষে দেখি 20-তে আছে একের দাগে 3টা অঙ্ক আছে। আমি নিচ্ছি যে কোনো একটা অঙ্ক, বলতে কোনটা আমি ধরো নিচ্ছি, সাপোজ কথা একেরটাই নিচ্ছি। আচ্ছা, তো একেরটাতে ত্রিভুজ তো আঁকা থাকবে আমাদের এরকম একদিন আঁকবো। তো ত্রিভুজ আঁকার পরে তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে কত, 2 -2 একটা, আর একটা 4 2, আর একটা কত -1 3। বেশ, তো ABC তিনটা দিয়ে দিয়েছে। তো আমরা কি করবো, অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ABC ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কথা, সূত্র মানে কোনটা, এটাই x1 তার আগে হাফ দ্বিতীয় বন্ধনী x1 মানে 2 ইনটু পরের দুটো y বিয়োগ 2 মাইনাস 3 সূত্রের প্লাস x2 মানে 4 ইনটু পরের দুটো y বিয়োগ 3 বিয়োগ 2 মানে 3 প্লাস, বুঝাইছো না? পরে সূত্রের প্লাস, এখানে স্যার -1 আছে তো -1 কে ব্র্যাকেটে রেখে দিই, ব্র্যাকেট পরের দুটো y -2 -2 বর্গ। কিছু না, শুধু খালি সূত্রটা একটুখানি খেয়াল করলে আর দু একবার প্র্যাকটিস করলে মনে থেকে যাবে সূত্র, খুব সহজ। তো শোনো, হাফ, আচ্ছা এই ব্র্যাকেটের ভিতর ক্যালকুলেশন করি, 2 থেকে 3 বার যাচ্ছে মানে -1, -1 এর সাথে 2 গুণ মানে -2,
এখানে ব্র্যাকেটের ভিতর হচ্ছে 5 5 আর 4 এর গুণ, 5 4 20। এখানে ব্র্যাকেটের ভিতর হচ্ছে -2 -2 মানে -4 তার সঙ্গে -1 এর গুণ, তাহলে +4। তাহলে আমাদের রেজাল্ট কত দাঁড়াচ্ছে 20 4 24, 24 থেকে 2 বাদ যাচ্ছে মানে 22। তাহলে 2 11 22 কেটে দিলাম, তাহলে 11 বর্গ। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত চলে এলো 11 বর্গ। বোঝা গেছে সব? খুব সহজ। একইভাবে অঙ্কগুলো আছে একের দাগে সবগুলো করতে পারবে। এবার পরে 2 এর দাগের একটা অঙ্ক দিয়েছি। 2 এর দাগে কি বলছে আমি এটা মুছে দিই। আচ্ছা, 2 এর দাগে কি বলছে? 2 এর দাগে বলছে যে প্রমাণ করো বা প্রমাণ করেছে। কি প্রমাণ করব? 3, -2 -5, 4 এবং -1, 1 বিন্দু তিনটি সমরেখ। সমরেখ বলার মানে কি স্যার? না, সমরেখ বলার মানে হচ্ছে এক রেখায় আছে, তিনটা বিন্দু এক রেখায় আছে মানে এই বিন্দুগুলোকে আমরা বলি সমরেখ বিন্দু। আমাদেরকে এটা দেখাতে হবে যে এরা সমরেখ। আচ্ছা, তো সমরেখ আমাদের খেয়াল করতে হবে এই তিনটা বিন্দু মিলে কোনো ত্রিভুজ হওয়া সম্ভব নয়। আর আমাদের জানতে হবে যে কোনো তিনটা অসমরেখ বিন্দু, যে কোনো তিনটা অসমরেখ বিন্দু মিলে সবসময় কি উৎপন্ন করে? না, একটা ত্রিভুজ উৎপন্ন করে। এবার আমাদেরকে যেহেতু দেখাতে বলেছে এই তিনটা বিন্দু এক লাইনে আছে দেখাও, তার মানে হলো এটা এই তিনটা বিন্দু দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফলের মান যদি শূন্য চলে আসে, যদি চলে আসে, তাহলে বলবো এই তিনটা বিন্দু কোনো ত্রিভুজ উৎপন্ন করেনি। ত্রিভুজ উৎপন্ন করেনি কখন? যখন তারা এক লাইনে আছে। কনসেপ্ট ক্লিয়ার? তিনটা বিন্দু সমরেখ দেখাতে বলা এর মিনিং হলো এটা ওই তিনটা বিন্দু মিলে কোনো ত্রিভুজ উৎপন্ন করে না। অর্থাৎ ওই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল আসবে কত? 0। সবার বোঝা গেছে কথা আমার? বেশ, তো আমরা তাই করব। আমরা লিখছি কি 3, -2 -5, 4 এবং কে -1, 1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক, তাহলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র ওই আগের মতোই, হাফ দ্বিতীয় বর্গ x1 ইনটু পরের দুজনের y বিয়োগ 4 - 1 সূত্রের প্লাস x2 ইনটু মানে -5 ব্র্যাকেটে রাখি ইনটু পরের দুটোর y বিয়োগ 1 মাইনাস -2 মানে +2 সূত্রের প্লাস -1 ইনটু পরের দুজনের y, এটা নিয়েছি x, তাহলে এর দুজনের y -2 -4 বর্গ। ঠিক, তাহলে এত 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 বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বেড়ে গেছে। বেশ, এবার এটাকে একটু সিম্পলিফাই করা যাক। কত মান আছে দেখা যাক। 4 থেকে 1 বাদ যাচ্ছে 3, 3 এর সঙ্গে 3 এর গুণ 9, 3 আর 2 যোগ হলে 5, সরি 1 আর 2 যোগ করলে 3, 3 আর 5 প্লাস মাইনাস 5 থেকে 15। এখানে কি হচ্ছে না -2 -4 -6 তার সঙ্গে -1 এর গুণ, তাহলে +6। তো দেখো ভালো করে, হাফ গুণিত 6 আর 9 যোগ করলে 15 -15 মানে কত? 0। তো উত্তর আসছে কত? 0 বর্গ। তাহলে আমরা পেলাম কি? পেলাম এটা এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল কত? 0। তার মানে হলো এটা এই তিনটা বিন্দু এক লাইনে আছে, না হলে তো ত্রিভুজ উৎপন্ন হতো, আর হলে কিছু না কিছু তার মান থাকতো। কিন্তু যেহেতু এখানে তিনটা বিন্দু দ্বারা যে উৎপন্ন হয়েছে ত্রিভুজ তার ক্ষেত্রফল এসেছে 0, এর মানে হলো ওটা এই তিনটা বিন্দু কোনো ত্রিভুজ উৎপন্ন করেনি, অর্থাৎ এক লাইনে আছে। তো তাই আমরা লিখে দেবো অতএব বিন্দু তিনটি সমরেখ। এটা হয়ে গেল আমাদের প্রমাণ করতে বলেছিল। তো বিন্দু তিনটি সমরেখ আমাদের প্রমাণ হয়ে গেল। একদমই সিম্পল। তাহলে আমাদের কনসেপ্ট কি? তিনটা বিন্দু যখনই বলবে সমরেখ দেখাও, তো আমরা কি দেখাবো? ওই তিনটা বিন্দুর দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তার ক্ষেত্রফল বের করবো। যদি দেখতে পাই যে ক্ষেত্রফলের মান 0 এসছে, তার মানে সমরেখ হচ্ছে। কেন না 0 এসছে ক্ষেত্রফল মানে তারা তো কোনো ত্রিভুজ উৎপন্ন করেনি। আর ত্রিভুজ উৎপন্ন করবে না তিনটা বিন্দু কখন? তখন যখন তারা এক লাইনে থাকবে, আদারওয়াইজ সবসময় ত্রিভুজ উৎপন্ন করবে। অর্থাৎ তিনটা সমরেখ বিন্দু মিলে কোনো ত্রিভুজ উৎপন্ন হয় না। তিনটা অসমরেখ বিন্দু
মিলে ত্রিভুজ উৎপন্ন করবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তো একইভাবে সমস্ত অঙ্কই আছে। এবার ধরো এখানে আর একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে কি, সেটা ধরো সব ধরো 6-এর দাগ আমরা নিয়ে নিই। কত দাগ নিয়ে নিচ্ছি? 6-এর দাগ। বুঝি এটা? আচ্ছা, 6-এর দাগের কনসেপ্ট, 6-এর দাগের ব্যাপার কি বলছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটির সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদেরকে বের করতে হবে চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজ তৈরি হওয়ার জন্য 4টা বিন্দু দরকার, 4টা বিন্দু দিয়ে দিয়েছি। 1-এর দাগে একটা অঙ্ক আছে, 2-এর দাগে একটা অঙ্ক আছে। আমি যে কোনো একটা অঙ্ক নিচ্ছি, তোমরা পারবে করতে। সাপোজ আমি 1-এর দাগে নিচ্ছি, আমি যে কোনো একটা চতুর্ভুজ এঁকে চাও, যেরকম কিছু একটা চতুর্ভুজ এঁকে নিই। বেশ, সাপোজ নামও দিয়ে দিচ্ছি এবিসি। আচ্ছা, তাহলে এই এ বিন্দু যেটা ধরলাম, শীর্ষবিন্দু 4টা যে দিয়েছি, এদের স্থানাঙ্ক বইতে দিয়েছে। কত কত দিয়েছে? 1-এর দাগে বলছে 6-এর 1। এ বিন্দুর স্থানাঙ্ক কি বলছে? এ বিন্দুর স্থানাঙ্ক বলছে, মানে এটা চলছে প্রশ্নে 20 ধরেছে। আচ্ছা, এ বিন্দু বলছে কত? 1-1। বি বিন্দু বলছে কত? 3-4। সি বিন্দু বলছে কত? 5-2। আর ডি বিন্দু বলছে কত? 4-7। বেশ, তাহলে আমরা লিখে নেব কি, যে ধরি এ ব্র্যাকেটে এই বিন্দুটা, বি ব্র্যাকেটে এই বিন্দুটা, সি ব্র্যাকেটে এই বিন্দুটা, আর ডি ব্র্যাকেটে এই বিন্দুটা, বিন্দুগুলি পরপর যোগ করলে একটা চতুর্ভুজ তৈরি। বোঝা গেছে সব? এত 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 বিন্দুগুলি পরপর যোগ করলে একটা চতুর্ভুজ গঠিত হয়। বেশ, এবার আমরা কি করছি, আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রফল। সেটা করার জন্য কি করছি, আমরা যে কোনো একটা কর্ণ টেনে নিচ্ছি। সাপোজ এসি কর্ণ টানতে পারি, বিডি কর্ণ। আমি ধরো এসি কর্ণ টানছি, তোমরা বিডি কর্ণ টানলেও এক সূত্র আসবে। তো আমরা কি করলাম না, এসি, তাহলে এবিসিডি চতুর্ভুজের এসি কর্ণ টানলাম। আমরা কি করলাম, এবিসিডি চতুর্ভুজের এসি কর্ণটাকে টেনে দিলাম। যে যখনই এসি কর্ণ টেনেছি, তাহলে দুদিকে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার পাচ্ছেন? এবিসি একটা ত্রিভুজ, এসিডি একটা ত্রিভুজ। সবাই বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো আমরা কি করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব আলাদা আলাদা হবে। দিয়ে কি করব, দুটোকে যোগ করে দেবো, দিলেই চলে আসবে গোটাগুটি চতুর্ভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এখন বের করছি এবিসি, এই যে ত্রিভুজটা, নিচের যে ত্রিভুজটা, এর ক্ষেত্রফল। পরে বের করবো এসিডি, উপরের যে ত্রিভুজটা, তার ক্ষেত্রফল। তো স্যার আমরা প্রথমে লিখছি কি, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, সূত্র কি, হাফ দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, x1 ইনটু মানে 1 ইনটু এর দুজনের y বিয়োগ 4 মাইনাস -2 মানে +2, সূত্রের প্লাস। 3 ইনটু মানে x2 ইনটু পরের দুটোর y বিয়োগ, এখানে না আসে, এটা এটা এটা, এই তিনটা বিন্দু নিচ্ছি, তাহলে এর y বিয়োগ এর y প্লাস x3 ইনটু মানে 5 ইনটু এর দুজনের y বিয়োগ 1 মাইনাস 4 পাশে পড়া। বোঝা গেছে? আচ্ছা, এবার যোগ বিয়োগ করার সহজ ব্যাপার। তো 6 আর 1 গুণ করলে 6, -3 তার সঙ্গে +3 এর গুণ, তাহলে প্লাস মাইনাসে -3 3 9। এখানে -3 তার সঙ্গে +5 এর গুণ, প্লাস মাইনাসে -3 5 15। স্যার এখানে কত হচ্ছে, 9 15 আর 9 যোগ হচ্ছে 9 5 14, 24 মাইনাসে প্লাসে 6 মানে -18, কিন্তু আমি নিচ্ছি +18। কেন লিখলাম? ক্ষেত্রফল নেগেটিভ হওয়া পসিবল নয়, কেন ক্ষেত্রফলে তো লেন্থের ব্যাপার না, লেন্থ তো নেগেটিভ হয় না, তাহলে ক্ষেত্রফল কি করে নেগেটিভ চলে আসবে? ওই জন্য পাশে লিখবো, যেহেতু ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, মানে নেগেটিভ হতে পারে না, হতে পারে না, তাই আমরা নিচ্ছি কি পজিটিভ। ক্ষেত্রফল যেহেতু নেগেটিভ হতে পারে না, তাই আমরা নিচ্ছি কি পজিটিভ। তাহলে স্যার চলে এলো 2 9 18, 9 বর্গ।
তাহলে আমরা কি করলাম না, আমরা বের করলাম এই যে উপরের যে ত্রিভুজটা, সরি নিচের যে ত্রিভুজটা এবিসি, তার ক্ষেত্রফল কত বের করেছি, 9 বের করবো। বোঝা গেছে সবার? তো এবার আমরা কি করব, উপরের ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো, কোনটা, এ সি ডি ত্রিভুজের। তার জন্য আমাকে একটু মুছতে হবে। তো আমরা কি করছি, এটা মুছছি। আচ্ছা, এটা মুছলে আচ্ছা দেখা যাবে। আবার এখানে লিখি, আবার এ ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল। তো স্যার সূত্র কি বলছে, হাফ দ্বিতীয় বর্গ, ঠিক। x1 ইনটু 1 ইনটু এর দুজনের বিয়োগ y, মানে এটাই আসবে না, এটা 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 -2 সূত্রের মাইনাস -7 মানে +7, ঠিক, প্লাস 5 ইনটু মানে x2 ইনটু পরের দুটো y বিয়োগ -7 -1 প্লাস x3 ইনটু মানে 4 ইনটু এর দুজনের y বিয়োগ -1 -2 -1 -1 +2 পাশে বর্গ। বোঝা গেছে? আচ্ছা, তো একটু ক্যালকুলেশন করা যাক। হাফ এখানে কত হচ্ছে, 5 তার সঙ্গে 1 গুণ, তাহলে 5 × 5, এখানে -8 আর 5 -40, এখানে কত হচ্ছে 1 আর 4, তো 4, তাহলে কত হচ্ছে 5 4 9, 40, 5 × 5 আর এখানে 1 আর 4, 1 4 আচ্ছা 4 ইনটু 1 মাইনাস, আচ্ছা 1 ছিল না, আচ্ছা এটা ভুল হয়েছে, 1 ছিল, দেখে নিও তোমরা, 1 ছিল এখানে, 1 মাইনাস -2 মানে 1 + 2 হতো, ঠিক আছে। তাহলে এখানে 3 4 12 হতো, 12, তাহলে 12 আর 5 17, 17 40 থেকে 17 বাদ যাচ্ছে, তাহলে 40 থেকে 17 বাদ গেলে কত আসবে না, আমাদের চলে আসবে 23, তাহলে উত্তর আসবে কত, 23/2 বর্গ। এখানে তোমরা -23 হচ্ছে কিন্তু পজিটিভ নিয়েছি কেন না, ওই আগে রিজন লেখা দেওয়া আছে, ক্ষেত্রফল নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 9 বর্গ একক, এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 23/2 বর্গ একক। তো এবার লিখবো কি, অতএব আমি উপরে লিখছি, এরপরে উপরে লিখছি আমি, অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। স্যার কি আসবে না, নিচের ত্রিভুজের ক্ষেত্রফল আর উপরের ত্রিভুজের ক্ষেত্রফল যোগ, অর্থাৎ 9 যোগ 23/2 পাশে বর্গ। তাহলে কত হচ্ছে আমাদের যোগ করলে 9 × 18 আর 23 এর যোগ, 18 23 41/2 মানে 20 পূর্ণ 1/2। এখানেই আমাদের অ্যান্সার। এখানে সবাই বোঝা গেছে, খুব সহজ। এক চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার জন্য তাহলে আমরা কি করলাম না, চতুর্ভুজটা এঁকে নিয়েছি, যাও একটা রাফ আইডিয়া, মানে ডায়াগ্রাম একটা এঁকে নিয়েছি, এবিসিডি নাম বসিয়ে দিয়েছি। তো 4টা শীর্ষবিন্দু দেওয়া ছিল, আমরা যে কোনো একটা কর্ণ টেনে নিয়েছি, বেশ কর্ণ টানার ফলে দুটো ত্রিভুজ এসেছে। নিচের ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি সূত্র বসিয়ে, উপরের ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি সূত্র বসিয়ে, দিয়ে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে দিয়েছি, দিতেই আমাদের চলে এসেছে বড় চতুর্ভুজের ক্ষেত্রফল। বুঝে গেল? আচ্ছা, এবার ধরো আমি নিচ্ছি, ধর কত দাগের অঙ্ক, 8 দাগের অঙ্ক নিচ্ছি, কারণ এখানে একটুখানি ভালো কনসেপ্ট আছে 8 দাগ। 8 দাগ ছাড়া 7 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক তোমরা পারবে করতে, লাস্ট পার্টটা একটুখানি সমস্যা। 7 দাগের অঙ্কের লাস্ট পার্টটা প্রথম তো পারবে, আচ্ছা তোমরা ট্রাই করো, তারপর দেখা যাচ্ছে। 8 দাগ, 8 দাগের অঙ্ক করার জন্য মুছে দিয়ে এটা। আচ্ছা, 8 দাগের অঙ্কে বলছে এবিসি ত্রিভুজের, তাহলে আমরা একটা প্রশ্ন করতে করতে ছবিটা এঁকে নিই। এ বি সি, এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক 2,5, এ দিয়েছে কত 2,5। আচ্ছা, আর কি বলছে
এবং ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক -2,1। এবার কথা হচ্ছে ভর কেন্দ্র কি সেটাই আমাদের জানতে হবে। তাহলে তার জন্য যদি আমি দেখি যে ধরো একটা ত্রিভুজ, এখানে আমার কি তোমাদের ভর কেন্দ্রের কনসেপ্টটাকে নিলাম, ধরো এটা নাম কিছু একটা হলো, অর্থাৎ সাপোজ PQ1। এই ত্রিভুজের ভর কেন্দ্র জিনিসটা কি? ভর কেন্দ্র বলছে যদি আমরা তিনটা মধ্যমা, এখানে মধ্যমা কি জিনিস না শীর্ষবিন্দু আর বিপরীত বাহু মধ্যবিন্দু, এরকম একইভাবে এ শীর্ষবিন্দু আর বিপরীত বাহু মধ্যবিন্দু, একইভাবে এ শীর্ষবিন্দু আর বিপরীত বাহু মধ্যবিন্দু, এই তিনটা মধ্যমাকে যদি যোগ করি তাহলে তারা যেখানে ছেদ করে ওটাই নামই হচ্ছে আমাদের ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড, থেকে জি দ্বারা করা। তাহলে আমাদের কি গেল না ভর কেন্দ্র কোনটা? একটা ত্রিভুজের যে তিনটা মধ্যমা পাওয়া যায় তাদের যে ছেদ বিন্দু সেটাকেই বলা হয় ভর কেন্দ্র। এবার এখানে আরেকটা কথা জানা জরুরি, সেটা কি এই যে ভর কেন্দ্র যেটা সেটা ওই মধ্যমাকে 2:1 অন্তস্থভাবে ভাগ করে। 2:1 2:1 মানে কি ভর কেন্দ্র থেকে কেন্দ্রের দিকে 2, বাহুর দিকে 1। সিমিলারলি যদি আমরা এই মধ্যমাটাকে ধরতাম, তবে এখানে নাম দিয়ে দিই STU, অর্থাৎ PG is to GS, এটাই হচ্ছে 2:1। সিমিলারলি যদি আমরা এই QT-র মধ্যমাটাকে দেখি তাহলে QG is to GT, এটা হচ্ছে 2:1। অর্থাৎ মাথায় রাখতে হবে কি ভর কেন্দ্র যে মধ্যমাকে 2:1 ভাগ করে সেই 2টা থাকবে শীর্ষের দিকে আর বাহুর দিকে থাকবে কত 1, যেটা এখানে কনসেপ্টে কাজে লাগবে। কিরকম আমি দেখাচ্ছি। আচ্ছা তাহলে আমরা এটা করে নিই, AD একটা মধ্যমা ধরো নিয়ে নিলাম আমরা, অর্থাৎ D কে নিয়ে নিলাম BC বাহুর মাঝে, AD মধ্যমা যোগ করি। আচ্ছা এই মধ্যমার উপরেই থাকবে কে না G, কে থাকবে G থাকবে, অর্থাৎ ভর কেন্দ্র থাকবে। সেই Gটা কিভাবে থাকবে না উপর Gটা থাকবে AG হচ্ছে 2, GD হচ্ছে 1, 2:1 এ ভাগ করবে কাকে মধ্যমাকে, কে ভর কেন্দ্র। এবার ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের বইতে কত বলছে স্যার? বইতে বলছে -2,1। আর ডি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x, y। ডি বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম কত x, y। ঠিক আছে, এটা বসিয়ে দিই। আচ্ছা এবার লক্ষ্য করো, আমাদের বের করতে হবে কি BC বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তো আমরা যেটা ছবিতে করেছি, ছবিতে কি কি আমি প্রথম থেকে আবার একবার বলে দিচ্ছি। ABC ছিল একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, তার A বিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল, ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল। আর ভর কেন্দ্রের ব্যাপারে কি দেখলাম যে ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 এ ভাগ করবে, তাই স্যার এটা করে নিচ্ছি। আর ডি বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছে x, y। তো এটা একটুখানি লিখে নিচ্ছি কি, তাহলে এটা কত থেকে আরম্ভ করছি 8 এর। আমরা প্রথমে কি করছি না ধরছি, কি ধরছি ত্রিভুজ ABC এর BC বাহু মধ্যবিন্দু D ব্র্যাকেটে x, y, এটা ধরে নিলাম মধ্যবিন্দু D ব্র্যাকেটে x, y। তাহলে AD হয়ে গেল মধ্যমা। এখন ভর কেন্দ্র G ব্র্যাকেটে আমাদের দেওয়া আছে কত না স্যার -2,1। AD মধ্যমাকে কমা দিয়ে AD মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তঃস্থলে বিভক্ত করে বা শুধু বিভক্ত করে, একই ব্যাপার, বিভক্ত করে। বোঝা গেছে সবার? তাহলে যেটা বলেছিলাম সেটাই লিখলাম যে মধ্যমাকে ভর কেন্দ্র 2:1 অন্তঃস্থলে বিভক্ত করে। আচ্ছা তো আমরা যেটা 19 অধ্যায়ে শিখেছি সেই জিনিসটা যদি দেখি, আমরা এই লাইনটা যদি একটা ছবি এঁকে নিই, কোথায় এখানে ধরে নিয়েছি আমাদের লাইনের এদিকে কে আছে এ আছে, এই লাইনটা তুলছি, এদিকে কে আছে ডি আছে, মাঝে কে আছে জি আছে, এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 2,-2,5, আর ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কত x, y ধরে নিচ্ছি, আর জি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -2,1, আর এটা কি অনুপাতে ভাগ করছে 2:1। কথা কি বোঝা যাচ্ছে? আমি শুধুমাত্র এই লাইনটাই তুলেছি এখানে, ত্রিভুজ নির্ণয় এই লাইনটা কাজ। এবার খেয়াল করো 19 অধ্যায়ে কি শিখেছিলাম না কোনো একটা সরল রেখাকে অন্য কোনো একটা বিন্দু যদি a b c এনে ভাগ করে তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক কি করে বের করতে হয়, এটা শিখেছি আমরা, সেই প্রসেস লাগাচ্ছি। তো অতএব জি বিন্দুর স্থানাঙ্ক, জি বিন্দুর স্থানাঙ্ক
স্যার জি বিন্দু স্থানাঙ্ক কি আসবে? ওই ফর্মুলা, প্রথম অনুপাতের প্রথমটা দ্বিতীয় লোকের সঙ্গে, দ্বিতীয়টা প্রথম লোকের সাথে গুণ, m x2, তাহলে 2 আর x এর গুণ 2x সূত্রের প্লাস m x1, স্যার 2 কে 2 বাই m প্লাস n 2 প্লাস 1 মানে 3 কমা m y2, তাহলে 2 আর y 2y সূত্রের প্লাস m y1, স্যার 5 কে 5 বাই 2 যোগ 3, 2 যোগ 1 মানে কত 3। এটা গেল কি, এটা গেল জি বিন্দু স্থানাঙ্ক কখন? তখন যখন জি বিন্দুটা এই অনুপাতে ভাগ করে সেই সূত্র অনুযায়ী। আর বইতে বলছে জি বিন্দু স্থানাঙ্ক এটা, বইতে বলছে, তাহলে নিশ্চিতভাবে স্যার এই জি বিন্দুর ভুজ আর এখানে জি বিন্দুর ভুজ সেম আসবে, যেহেতু দুটোই একই পয়েন্ট। আর জি বিন্দুর কোটি আর জি বিন্দুর এখানকার কোটি দুটো সেম আসবে, তো সেটাই লিখছি আমরা। কি করছি অতএব 2x + 2/3, অর্থাৎ এটা জি বিন্দুর ভুজ এখানকার সমান হবে এইখানকার ভুজের সঙ্গে, এবং এখানকার কোটি অর্থাৎ 2y + 5/3 সেটা সমান হবে কার সঙ্গে? একের সঙ্গে। বোঝা গেছে কথা? যেহেতু দুটোই জি বিন্দু স্থানাঙ্ক, তো প্রথম সমান, অর্থাৎ ভুজ দুটো সমান, কোটি দুটো সমান। বোঝা গেছে? একদম সহজ ব্যাপার। তো স্যার এবারে করা যাক ক্যালকুলেশন। কত হচ্ছে? কোনা ক্রস মাল্টিপ্লাই করে দিই, -6 হচ্ছে, তো এখান থেকে যেটা পাবো 2x, -6 - 2, তো এখান থেকে যেটা পাবো x এর মান পেয়ে যাচ্ছি, কত পাচ্ছি? -8/2 মানে -8। বোঝা গেছে সব? এখানেও করে নিই, এ তো সহজ ব্যাপার একদম। 2y + 5 সমান 3, তো এখান থেকে যেটা পাচ্ছি 2y মান পাচ্ছি কত? 5, সরি 3 - 5, 3 - 5 মানে -2, -2 কে 2 দিয়ে ভাগ করলে y এর মান কত? -1। ঠিক? তো অতএব ডি বিন্দু স্থানাঙ্ক বা বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক -4, -8। এটা লিখে নিও কোথাও একটা, আমি এখানে লিখে দিচ্ছি। অতএব ডি বিসি বাহু মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে স্যার? না বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে -4, আশা করি সবার বোঝা গেছে, একদম সহজ ব্যাপার। তাহলে খেয়াল করতে হবে কি, সবসময় মাথায় রাখতে হবে যেগুলো আমরা আগে শিখেছি সেগুলো পরে কোনো না কোনো জায়গায় কাজে লাগতে পারে, তো আমাদেরকে সমস্ত সূত্র একটুখানি খেয়াল করতে হবে। হলো? আচ্ছা, এবার ধরো আর একটা কনসেপ্ট এখানে থেকে গেছে, সেটা কি না, সেটা হচ্ছে ত্রিভুজের যখন তিনটা শীর্ষবিন্দু জানা থাকবে তার ভর কেন্দ্রের স্থানাঙ্কের সূত্র কি হবে, সেটা আমরা একবার দেখে নিই। যদিও একদমই সহজ ব্যাপার, তাই আবার দেখে নিই। আচ্ছা, তাহলে কি করব আমরা? ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করব। কি করে বের করব? ফর্মুলা শিখে নিই। এবিসি ধরো একটা ত্রিভুজ আছে, এ স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, বি স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2, আর সি স্থানাঙ্ক দেওয়া আছে x3 y3। তাহলে আমরা যদি বের করি, অতএব ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্রের স্থানাঙ্ক সূত্র কি হবে? না সূত্র বলছে প্রথম x1 x2 x3 তিনজনের যোগ বাই 3, আর y1 y2 y3 y1 y2 y3 তিনজনের যোগ বাই 3। প্রথম যোগ বাই 3, দ্বিতীয় যোগ বাই 3। একদম সহজ, এগুলোতে শর্ট প্রশ্ন সব বইতে আছে, হয়ে যাবে পারবে করতে, একদমই সহজ ব্যাপার। তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক এটা গেল। এবার ধরো আর একটা অঙ্ক এখানে যেটা বলার আছে, আর মতো সবগুলো অঙ্কই করতে পারবো কম বেশি। ধরো একটা আছে 12 দাগের, ধরো আমি দেখাচ্ছি 12 দাগের ক নম্বর? 3 নম্বর। 12 দাগের কত নম্বর? 3 নম্বর দেখায়, আর 2 নম্বর 2 3, 12 দাগের 2 3 দেখাচ্ছে, 12 দাগের 2। আচ্ছা, 12 দাগের 2 কি বলেছে? 12 দাগের 2 বলছে যে একটি ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, একটা ত্রিভুজের কি দেওয়া আছে? ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। আর কি বলছে? এবং দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা একটা ছোট করে ত্রিভুজ এঁকে নিই, এবিসি নামও দিয়ে দিই। এর দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, একটা কত দেওয়া আছে? 15,0, আর একটা দেওয়া আছে কত? 0,10। 3 নম্বরটা কিছু বলেনি, কি বলেছে দেখে একবার? ভর কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছে 6,9 এবং দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়েছে।
তো বলছে তৃতীয় শীর্ষবিন্দু, আমরা এটা ধরে নিচ্ছি x, y। তাহলে আমরা ধরে নিলাম কি, যে ধরি ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত, শীর্ষবিন্দুটা কত ধরে নিলাম x, y। তৃতীয় শীর্ষবিন্দুটা কত x, y, এটা। আচ্ছা, তো এবার ভর কেন্দ্রের ফর্মুলা একটু আগে শিখলাম, সেটাও লাগাই। অতএব ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, স্যার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি বলছে, প্রথম যোগ প্রথম যোগ প্রথম বাই 3, দ্বিতীয় যোগ দ্বিতীয় যোগ দ্বিতীয় বাই 3। বোঝা গেছে? তো এটা বললে 15 0 x, 15 আর x থাকবে, শূন্য তো কিছু মানে নিচে 3, আর এটা কত 10 আর y থাকবে নিচে 3। এটা গেল আমাদের সূত্র অনুযায়ী ভর কেন্দ্র স্থানাঙ্ক। কিন্তু বইতে কি বলছে, ত্রিভুজের ভর কেন্দ্র স্থানাঙ্ক 6,9। তার মানে নিশ্চিতভাবে ভর কেন্দ্রের ভুজ যে 6 সেটা এর এই ভুজের সঙ্গে সমান, আর ভর কেন্দ্রের কোটি যে 9 সেটা এই কোটির সঙ্গে সমান। তার মানে আমরা লিখব কি, প্রশ্নানুসারে কি এই যে ভুজ ভর কেন্দ্রের ভুজ সেটা সমান হবে কার সঙ্গে, বইতে যে ভুজ দিয়েছে তার সঙ্গে, অর্থাৎ 6 এর সঙ্গে। এবং এই যে কোটি 10 প্লাস y বাই 3 সেটা সমান হবে কার সঙ্গে, ভর কেন্দ্রের যে বইতে দিয়েছে কোটি তার সঙ্গে, অর্থাৎ 9 এর সঙ্গে। ঠিক, এবার ক্যালকুলেশন করে নিন, খুব সহজ। 15 প্লাস x, 3 6 18, তাহলে এখান থেকে আমরা x পেয়ে যাচ্ছি কত, 18 মাইনাস 15 মানে 3, আর এখান থেকে পাচ্ছি কত 10 প্লাস y সমান 9 3 27, তাহলে এখান থেকে y এর মান পাচ্ছি কত, 27 মাইনাস 10 মানে 17। তাহলে ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত, 3,17। বোঝা গেছে? 3,17। অতএব ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত স্যার হবে না, স্থানাঙ্ক হবে 3, এটাই হচ্ছে ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক। সবার বোঝা গেছে? খুব সহজ ব্যাপার। আর একটা অঙ্ক ধরে নিচ্ছি আমি, 3 নম্বরটা, বইতে যেটা আছে 3 নম্বর। আচ্ছা, বইয়ের 3 নম্বর অঙ্কটা একবার দেখি কত, মানে বইয়ের 3 নম্বর বলতে 12 3 নম্বর অঙ্কটা। 12 3। আচ্ছা, 12 3 কি বলছে, 3 নম্বর, 12 3 নম্বরে বলছে a, 0 0, b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ, মানে এক লাইনে আছে। কে কে বিন্দু এক লাইনে আছে না স্যার, a, 0 0, b আর একটা কে, এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ। তাহলে বইতে যেহেতু বলেছে এই তিনটা বিন্দু এক লাইনে আছে, এর মানেটা কি হলো স্যার, এর মানে এটা হলো এই তিনটা বিন্দু মিলে যে ত্রিভুজ উৎপন্ন করছে তার ক্ষেত্রফল শূন্য। কেন, তিনটা বিন্দু এক লাইনে থাকলে তো কোনো ত্রিভুজ উৎপন্ন হবেই না, তাহলে তার ক্ষেত্রফল কত আসবে, শূন্য। তো তাই আমরা করছি কি, অতএব মানে এই কথাটার যেটা মিনিং সেটা লিখছি, অতএব কি, হাফ দ্বিতীয় বন্ধনী x1 ইন্টু a ইন্টু y2 মাইনাস y3 পরের দুজনের y বিয়োগ প্লাস 0 ইন্টু পরের দুজনের y বিয়োগ প্লাস 1 ইন্টু পরের দুজনের y বিয়োগ সমান কত, 0। সমান 0 কেন না, এই তিনটা বিন্দু যেহেতু এক লাইনে আছে তাহলে তাদের ক্ষেত্রফল 0। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করি, হাফ তো 0 সেদিকে পাঠালে 0 হয়ে যাচ্ছে, হাফ নেই কিছু না, a b এটা গুণ যাচ্ছে মাইনাস a, হলো a b মাইনাস a, 0 এর সঙ্গে এটা গুণ হচ্ছে তো কিছুই লেখা যাবে না, 0 হয়ে গেছে। এখানে গুণ করি, 1 এর সঙ্গে 0 গুণ করব, মানে 0 থেকে মাইনাস b বাদ দিলে মাইনাস b, তার সঙ্গে 1 গুণ অর্থাৎ মাইনাস b, শুনুন এটা আছে। আচ্ছা, আমি কি করি, a আর b কে সেদিকে পাঠাই, a প্লাস b, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা বের করব কি, প্রমাণ একটা করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে, 1/a প্লাস 1/b সমান 1, এটা দেখাতে বলেছে। আচ্ছা, এটা দেখানোর জন্য আমরা কি করি, প্রতিটা পদকে ab দ্বারা ভাগ করে দিই, প্রত্যেকটা পদকে আমরা কি করছি, ab দ্বারা ভাগ করছি। তাহলে ab বাই ab, a বাই ab, b বাই ab, প্রতিটা পদকে আমরা কি করলাম
এবি দ্বারা ভাগ করলাম। তাতে কি লাভ? লাভ এটা, এখানে এবি এবি কেটে গিয়ে 1 থাকবে, এখানে এ এ কেটে গিয়ে 1/b থাকবে, আর এখানে বি বি কেটে গিয়ে 1/a থাকবে, যেটা দেখা চলে এসছে, শুধু ঘুরিয়ে দিলে হলো। তাহলে লিখবো কি 1/a প্লাস 1/b সমান 1। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। বোঝা গেছে? খুবই ভালো অঙ্ক। এছাড়া আর যে সমস্ত অঙ্কগুলো আছে, এমনি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো বা ত্রিভুজের পরকেন্দ্র বের করো, 3টা শীর্ষবিন্দু আছে, শর্ট প্রশ্ন আসতে পারে হলো। তো বেশ, আজকে এতটুকুই, তোমরা বাড়িতে করো, সবগুলোই ট্রাই করতে পারো। আমি যত রকমের অঙ্ক থাকে মোটামুটি করে দিয়েছি। তো থাকুক, থ্যাংক ইউ।